ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বিচার চাইলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি। থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ। আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। দ্বিতীয় দফায় চীনের উপহার আরো 6 লাখ ডোজ টিকা এখন দেশে কে পাবেন নিশ্চিত নয় এখনো। করোনায় আরো 47 জনের মৃত্যু, সংক্রমণের শীর্ষে সাতক্ষীরা কুড়িগ্রাম। বেগম জিয়ার জন্মদিন কবে জানতে চান উচ্চ আদালত। 2 মাসের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ। বিএনপি নেত্রীকে হেয় করতে রিট, মন্তব্য তার আইনজীবীর। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে বিচার চাইলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি। রোববার রাতে বনানীতে নিজ বাসার সংবাদ সম্মেলনে অভিযুক্তের নাম জানিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় পরিমণি দাবি করেন থানা থেকে তিনি কোনো ধরনের সহযোগিতা পাননি। রোববার সন্ধ্যা থেকেই চিত্রনায়িকা পরিমণিকে ঘিরে সরগম সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতে সংবাদ সম্মেলনে খোলাসা করলেন নিজের অবস্থান। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনলেন এক ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে পরি জানান, গত বুধবার তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। এরপর কোথাও থেকে তিনি কোনো সহযোগিতা পাননি। এমনকি থানায় লিখিত অভিযোগ করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। যে পরিচয় দিচ্ছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। এবং সে আমাকে এটাও বারবার বলছিল, যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল, তখন সে বলছিল বেনজির তো বাপ লাগে, ডাক্তার তো বাপকে ডাকেন, কিন্তু 300 টাকা করে ভাষায় দিব। নাসিরউদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে কথা। আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। নিজের জীবন নিয়ে পরিমণির শঙ্কিত বলেও জানান তিনি। চাইলেন নিরাপত্তা। তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপমার নাম্বার। তাকে ফোন করা হবে। দীপমাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রাখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে না। আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাইনি। আমি তো জানি না কালকে সকালে আমি তো জানি না আমি পরক্ষণে বাঁচবো কিনা। আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি, এখন আমার কেসই নেওয়া হয় না, আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না। আমি কোথায় যাব? আমার কোনো সিকিউরিটি নাই। আমি আমার বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। পরিমণি যেন দুঃসহ স্মৃতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য সবার সহযোগিতা চাইলেন তিনি। ওর মুখে সবাই আপনারা যেভাবে শুনেছেন, আমিও আজকে প্রথম এভাবে শুনলাম যে ভিকটিম, তার দিকে আমরা ক্যামেরা তুলি। তো ও যেহেতু বিচার চেয়েছে, ওইটা অবশ্যই বিচার হওয়া উচিত। ও আমাদের দেশের অ্যাসেট, সো আমরা যেন ওকে ঘুরে দাঁড়াতে সাহায্য করি। এর আগে ফেসবুকে রূপালী পর্দার এই অভিনেত্রী প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখেন। সেখানে তিনি বিচার চেয়ে আবেগঘন স্ট্যাটাস দেন। আমি অ্যাক্টিং করি। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশে পৌঁছেছে চীন থেকে উপহার হিসেবে পাওয়া 6 লাখ ডোজ সিনোভ্যাকের টিকা। রোববার বিকেল 5:30টা নাগাদ বিমান বাহিনীর বিশেষ 2টি বিমানে এ টিকা পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অগ্রাধিকারের তালিকায় মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মেগা প্রকল্পের কর্মী সহ আরো অনেকে। তবে নির্দিষ্ট করে কারো কথা বলা হচ্ছে না এখনো। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5:30টা ছুঁই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শেষে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে একে একে প্রবেশ করে বিমান বাহিনীর C-130 মডেলের 2টি বিমান, সঙ্গে নিয়ে দ্বিতীয় দফায় চীনের উপহার 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এরপর শুরু হয় আনলোড প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষায়িত কাভার্ড ফ্যানে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় টিকা নিয়ে যাওয়া হয় ইপিআই সেন্টারে। বিমান বাহিনীর 2টা এয়ারক্রাফটের মাধ্যমে এই ভ্যাকসিন এবং ভ্যাকসিনের সাথে আমাদের সিরিঞ্জ এবং আরও কিছু উপহার সামগ্রী
আমাদের চীন সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটর, মাস্ক এবং আরও কিছু উপহার সামগ্রী যেগুলো এসছে। এই ভ্যাকসিনটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এই জন্য আমরা এটাকে আমাদের ইপিআই এর কোল্ড স্টোরেজে আমরা এটা সংরক্ষণ করব। কাদের দেওয়া হবে এই টিকা এমন প্রশ্নের জবাবে অধিদপ্তর জানায়, মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি এই টিকায় অগ্রাধিকার পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুরের মতো মেগা প্রকল্পে কর্মরতরা। আমাদের অগ্রাধিকারের তালিকায় এই মুহূর্তে মেডিকেলের শিক্ষার্থীরা আছে, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা চিন্তা করা হচ্ছে। বিশেষ প্রকল্প যেগুলো মেগা প্রকল্প, এইসব জায়গায় মাতারবাড়ি প্রকল্প অথবা মেট্রো রেল, এইসব প্রকল্পের কর্মীরা অগ্রাধিকার জনগোষ্ঠীও যারা আছেন এর আগে বাদ পড়েছেন তাদেরকেও এবার দেওয়া হবে। একই বিমানে আসে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে দেয়া করোনা প্রতিরোধক সামগ্রী। এর আগে গত 15ই মে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা উপহার দেয় চীন সরকার। দেশে চলমান ভ্যাকসিন সংকটের মধ্যে চীন থেকে পাওয়া এই 6 লক্ষ ডোজও নিঃসন্দেহে স্বস্তির যোগান দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এত বড় জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে কেবল উপহার নির্ভরশীলতা নয়, বাড়াতে হবে নিজেদের ক্রয়ের সক্ষমতাও। বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নগর ছাড়িয়ে উপজেলা গ্রামগঞ্জেও করোনা সংক্রমণ এখন লাগামহীন। 1 মাসের মধ্যে রোববার একদিনে দেশের সর্বোচ্চ মারা গেছেন 47 জন। সবচেয়ে বেশি সংক্রমণ সাতক্ষীরা ও কুড়িগ্রাম জেলায়। রাজশাহীতে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে চট্টগ্রামে। জেলা প্রতিনিধি ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ৬৬তম সপ্তাহেও নিয়ন্ত্রণে আসেনি। 1 সপ্তাহের ব্যবধানে নতুন রোগী, শনাক্ত হার, মৃত্যু সবই বেড়েছে। রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো মৃত্যু ও শনাক্তের সূচকে বেড়েই চলেছে। পাশাপাশি অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলোতেও অব্যাহত সংক্রমণের ঊর্ধ্বগতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন রোগী বেড়েছে ২৭.২০%। একই সময়ে মৃত্যু বেড়েছে ৭.১৪%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ১৩ জনের মৃত্যু হলেও উপসর্গেই ৭ জনের মৃত্যু হয়, আর ৬ জন মারা গেছে করোনা পজিটিভ হয়ে। গত কয়েকদিনে অঞ্চলটি সবার উপরে থাকলেও হঠাৎই মৃত্যু বেড়েছে চট্টগ্রাম বিভাগে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। যতটা ভর্তি আছে আমি সবগুলো ক্রিটিক্যাল রোগী, যাদের অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেনটা দরকার পড়ছে তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি। এদিকে খুলনায় বাড়ছে রোগীর চাপ। একদিনে মারা গেছে ৮ জন। হাসপাতালে সংকট দেখা দিয়েছে শয্যার, মেঝেতেও চলছে চিকিৎসা। ক্রমবর্ধমান রোগীর চাপ বৃদ্ধি পাওয়াতে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট 2 চালু করতে যাচ্ছি। সীমান্ত জেলা সাতক্ষীরায় ২৪ ঘন্টায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। আইসিইউ সংকটের কারণে রোগীর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আর 4 দিন কোনো ডাক্তার আইসিটি যাচ্ছে না। করোনা সংক্রমণ বাড়ছে যশোরেও। লকডাউন চললেও মানছে না স্বাস্থ্যবিধি। মাস্ক না পরেই চলাফেরা করছেন মানুষ। একই অবস্থায় উত্তরের সীমান্ত জেলা ঠাকুরগাঁয়ে বাড়ছে রোগীর সংখ্যা। একদিনে ১৫০ নমুনা পরীক্ষায় ৪৯ জন শনাক্ত, মৃত্যু 1 জনের। আর কুড়িগ্রামে ৫৬% বেশি শনাক্ত। বারান্দা থেকে শুরু করে সবকিছু ভর্তি হয়ে গেছে, আরো শয্যা বাড়ানো হোক। এছাড়া অবস্থা বেগতিক চুয়াডাঙ্গায়। শনাক্তের হার ৬৬%। আর সীমান্ত ঘেঁষা বাগেরহাট জেলায় পরীক্ষার তুলনায় অর্ধেকের বেশি আক্রান্ত। লাবিব হাসান, সময় সংবাদ। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সচিব মাসুদ বিন মোমেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বর্তমানে যে রেস্ট্রিকশনটা আছে বা বিধিনিষেধ যেটা চলছে, সেটা আমরা ৩০শে জুন পর্যন্ত আমরা বর্ধিত করা হলো। বাকি জায়গাতে মোটামুটি সংক্রমণের হার 10-এর নিচে চলে আসছে এবং দিল্লিতে এখন বেশ কম, 1-2 এর কাছাকাছি আছে। তো এরকম চলতে থাকলে আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম থেকে হয়তো আমরা সম্পর্কের এই যে যাতায়াতের বিষয়গুলো অনেকটাই আমরা স্বাভাবিক করতে পারি। রোগীর প্রতি ব্যবহার 16 জোড়া গ্লাভস, ইকুইপমেন্ট আর ল্যাব খরচের নামে বিলের পাহাড়। রোগ নির্ণয় আর পরীক্ষা নিরীক্ষায় প্রয়োজন আর অপ্রয়োজনের ধোঁয়াশার ভুতুড়ে বিলে নিঃস্ব হওয়ার অবস্থা কোভিড রোগীদের। স্বাস্থ্য অর্থনীতি গবেষকরা বলছেন, বেসরকারি হাসপাতালগুলোতে নজরদারির পাশাপাশি গ্রেডিং পদ্ধতি প্রয়োজন। জবাবদিহিতা না থাকায় এমন স্বেচ্ছাচারিতা বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় আইসিইউ বেড সংখ্যা 22। আইসিইউর বেড প্রতি 16 জোড়া গ্লাভসের বিল নেওয়া হয়, অর্থাৎ প্রতিদিন মোট 352 জোড়া গ্লাভসের অর্থ রাখছে হাসপাতালটি। সে হিসেবে 3 বেলায় 117 জোড়া ব্যবহার করার কথা, যা ব্যবহারের জন্য প্রতিবেলায় ডিউটিতে থাকতে হবে 39 জন কর্তব্যরত ব্যক্তি। কিন্তু তা কি আছে? বেসরকারি হাসপাতালে এমন সব অস্বাভাবিক খরচের বোঝা নিচ্ছেন কোভিড রোগীরা। রোগীদের পাঠানো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাগজ পর্যালোচনা বলছে, রোগ নির্ণয় খাতে সরকারি হাসপাতালে যেখানে খরচ 2.4%, সেখানে 17.7% বেসরকারি হাসপাতালে। ফলে খরচের ভয়ে ঝুঁকি নিয়ে করোনা রোগীদের বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করছেন স্বজনরা, যার ফলাফল আরও ভয়াবহ বলছে স্বাস্থ্য অর্থনীতি গবেষণা ইউনিট। সরকারি হাসপাতালে যেখানে মাত্র 3200 টাকা ব্যয় হয়েছে তাদের ইনভেস্টিগেশনের জন্য, বেসরকারি হাসপাতালে সেটা 41,000 টাকা, প্রায় 12 গুণ 12.5 গুণ বেশি ব্যয় হচ্ছে বেসরকারি হাসপাতালে। সাধারণ রোগীর ক্ষেত্রে সরকারি হাসপাতালে 17,000 টাকার ওষুধ ব্যয় হয়েছে, আর বেসরকারি হাসপাতালে সেই পরিমাণটা 65,500 বা 66,000-এর মতো। সেবার ব্যয় উচ্চ মূল্যের কারণে চিকিৎসার মাঝেই হাসপাতাল ছাড়তে বাধ্য আবার অনেকে। তাই প্রয়োজন হাসপাতালের মান অনুযায়ী গ্রেডিং পদ্ধতি। প্রাইস কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোলের সাথে ওই যেটা বললাম যে আননেসেসারি বা ইরেশনাল সার্ভিস যেটা, সেই জায়গাটাকেও কন্ট্রোল করতে হবে। যে র্যাঙ্ক করতে পারতাম, তুমি এই ক্যাটাগরির হসপিটাল তুমি এতটুকু চার্জ করতে পারবা। কর্তৃপক্ষের নজরদারি ও জবাবদিহিতার সংস্কৃতি বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন কবে তা জানতে চান দেশের উচ্চ আদালত। এজন্য তার মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট এবং বিবাহ সনদ সহ সকল কাগজপত্র চেয়েছেন। 2 মাসের মধ্যে সরকারকে এ নথিপত্র দাখিল করতে বলা হয়েছে। বেগম জিয়ার আইনজীবী বলছেন, বিএনপি নেত্রীকে হেয় করতেই এই রিট। 1991 সালে ক্ষমতায় আসার পর 1993 থেকে 15 আগস্ট জন্মদিন পালন শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনে বিএনপি নেত্রীর জন্মদিন পালন নিয়ে বিতর্ক ওঠে। এই জন্য বিএনপি নেত্রীর বিরুদ্ধে 2টি মামলাও হয়েছে, যা এখনও বিচারাধীন রয়েছে। এবার 15 আগস্টে বেগম জিয়ার জন্মদিন পালনের বৈধতা নিয়ে মামলা হলো উচ্চ আদালতে। আদালত মামলাটি আমলে নিয়ে রুল জারি করেছেন। বিএনপি নেত্রীর জন্মদিন কবে তা নিশ্চিতের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট এবং বিবাহ সনদসহ সকল কাগজপত্র চেয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে, উচ্চ আদালতেই নির্ধারিত হবে তার আসল জন্ম তারিখ কোনটি। বিভিন্ন জন্ম তারিখ দেখা যাচ্ছে একজনের, একই ব্যক্তির, এই তাদেরকে রেকর্ড প্রেরণ করতে বলা হয়েছে, মোহাম্মদ আদালত যেন নির্ণয় করতে পারেন সঠিকভাবে। বেগম জিয়ার আইনজীবী বলছেন, নেত্রীকে হেয় করতেই রাজনৈতিক কারণে রিটটি দায়ের করা হয়েছে। আমাদের প্রেসিডেন্সও নাই, আমাদের নিয়ম, আমাদের কখনো সুপ্রিম কোর্টে কোনো ব্যক্তির বিরুদ্ধে রিট চলে না। আর অসুস্থ নাকি আপসেট করার জন্যই এটা রাজনৈতিক উদ্দেশ্য পরিণতি মামলা করেছে। 23 বছর 15 আগস্ট জন্মদিন পালন করলেও 2016 সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে এদিন জন্মদিন পালন করতে দেখা যায়নি। তবে 15 আগস্ট জন্মদিন ধরেই 16 আগস্ট বিএনপি নেত্রীর জন্য মিলাদ মাহফিল করে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশে একই কারখানায় তৈরি হচ্ছে নামি দামি সব ব্র্যান্ডের সেমাই। একই কারখানায় তৈরি হয়ে মোড়ক বদলে হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন কোম্পানির সেমাই। রোববার রাজধানীর কামরাঙ্গীর চরে এমনই কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খোলা অবস্থায় পড়ে আছে কয়েক মন সেমাই, উপরে ধুলাবালির আস্তরণ। অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এই সেমাইগুলো একই কারখানার হলেও ভিন্ন ভিন্ন মোড়কে বাজারজাত হচ্ছে। সেমাইয়ের কাজের শুকানোর নিয়ম এইভাবেই, সমস্ত জায়গায় এইভাবেই শুকায়। আগে খোলা আকাশে শুকাইছে, এখন ভিতরেই। কাজের পোশাক তো এই আবার কাজের পোশাক আমাকে তো খালি আছে টুপি দেয় আর মাস্ক। কামরাঙ্গীর চরের হাবিবা ফুডের কর্মচারীরা জানান, বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সেমাই বানিয়ে দেওয়ার চুক্তি আছে তাদের। এই মোড়কগুলো ওই কোম্পানি থেকেই সরবরাহ করা হয়। তারা কয়েকটি প্রতিষ্ঠানের চুক্তিপত্র দেখায় গোয়েন্দা পুলিশকে। এক কোম্পানির মাল মানে এখানে কয়টা কোম্পানির প্যাকেট এটা আমার জানা নাই। কোম্পানির কোন কোন কোম্পানি সেটা বলতে পারবো না, আমরা খালি অনেক তৈরি করি। পুলিশ বলছে, নামি দামি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গুণগত মানের কথা বলে নিম্নমানের সেমাই বিক্রি করছে। যে সমস্ত কোম্পানির প্যাকেট আমরা পেয়েছি এখানে, যেমন স্বপ্ন, বোম্বে সুইস, আলাউদ্দিন, কর্ণফুলি, আমরা যদি দেখি তারা এখানে সাব কন্ট্রাক্ট দিয়েছে। যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমরা সেইভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। চলতি বছরেই 4 বার অভিযান চালানো হয়েছে এই সেমাই কারখানাটিতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে নানা রকম আলোচনা। 2017 সালের পর মুকুল রায় তৃণমূল ভাঙার খেলায় মাস্টার মাইন্ড হওয়া সত্ত্বেও মমতা কেন তাকে তৃণমূলে ফেরালেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি ছিলেন মুকুল রায়। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পেছনে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন অক্সিজেন জোগালেও দলীয় স্তরে রাজনীতির ক্ষমতায় আসার পেছনে কূট রাজনৈতিক চাল চেলেছিলেন মুকুল রায়। পশ্চিমবঙ্গ রাজ্যে মুকুল রায়কে তাই রাজনীতির চাণক্য হিসেবেই মনে করা হয়। দিদি একটা প্রশ্ন আছে। সেই মুকুল রায় প্রায় 4.25 বছর বিজেপির সঙ্গে ঘর করে আবার ফিরলেন তার নিজের ঘর তৃণমূলে। কিন্তু কেন মুকুল রায় ফের তৃণমূলে, আর কেনই বা তিনি বিজেপি ছাড়লেন? সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায় যাবে। মনে করা হয় মুকুলের সামনে নারদা সারদার আইনি কাটা ছিল, ফলে কেন্দ্রের শাসক দল বিজেপির সাথে পেরে উঠতে পারেননি তিনি, যোগ দিতে হয়েছে সেই দলে। যদিও বিজেপি এখন বলছে সহসভাপতির পদ দিয়েও পুরস্কৃত করা হলেও দলে তার তেমন ভূমিকাই ছিল না। এটা তো অনেকের দল ছাড়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তারা সেটা করছেন। ভারতীয় জনতা পার্টি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছে। এবারের ভোটে বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়েছে, ফলে মুকুল রায় আবার তৃণমূলে ফিরে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নেবেন বলেই মনে করা হচ্ছে। এত নাটকীয়ভাবে শুক্রবার বিকেলবেলা এই ঘটনা ঘটবে সেটা কিন্তু বিজেপি কেন কেউ আন্দাজ করতে পারেননি। মুকুলবাবু, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় না থাকা সত্ত্বেও তৃণমূল কিন্তু এবার 213টি আসন জিতেছে। সুতরাং একদিক থেকে মুকুলবাবুর সাংগঠনিক ক্ষমতা থাকলেও সেটা যে ইন্ডিসপেন্সেবল নয় সেটা কিন্তু এই নির্বাচনের ফলাফলে প্রমাণিত। যদিও এ বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। মুকুল রায় আসাতে আমজনতা খুবই খুশি হয়েছেন বলে আমার ধারণা। অন্তত নিশ্চয়ই পাবলিক যায়, এদের বুঝে আবার এদের পেছনে তো লোকও ছোটে না, পাবলিক দোস্ত আমাদের, আমরা তো এদের জন্যই ভোট দিতে যাই। আবার 2017 সালের পর থেকে তৃণমূল ছেড়ে মুকুলের হাত ধরে যেসব শীর্ষ নেতা বিজেপিতে ভিড়েছিলেন তাদের মধ্যে কতজন আবার মুকুলের হাত ধরেই মমতা শিবিরে ফিরবে, এখন সেই প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও খুলছে অস্ট্রেলিয়ার দরজা। করোনার কারণে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবারও দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি রাজ্য সরকার। এর ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। অস্ট্রেলিয়া থেকে আরও জানিয়েছেন SM আমিনুর রুবেল। দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী আসতে না পারায় এবং পড়াশোনা শেষ করে অনেকে দেশে ফিরে যাওয়ায় প্রায় 6 লক্ষ শিক্ষার্থীর ঘাটতিতে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রতি বছর প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী নিউ সাউথ ওয়েলসে পড়াশোনা করতে আসে, যার বেশিরভাগই আসে সিডনির বিশ্ববিদ্যালয়গুলোতে। এসব শিক্ষার্থী রাজ্য সরকারের $14.5 বিলিয়ন সমতুল্য অর্থ ও প্রায় 95,000 খণ্ডকালীন চাকরির যোগান দিয়ে থাকে। শিক্ষার্থীদের অভাবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্স বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছে প্রায় 17,000 জন। 2019 সালেও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা $40 বিলিয়ন অবদান রেখেছিল। গত 2 বছরে যে সংখ্যাটি অতি নগণ্য। শর্ত সাপেক্ষে দীর্ঘ 15 মাস পরে আবারও অস্ট্রেলিয়ার দরজা খুলে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় জনসংখ্যার ভিত্তিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার শিক্ষার্থীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। জুলাইয়ের শুরু থেকে প্রতি সপ্তাহে এই রাজ্যে 250 জন করে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবেশের অনুমতি পাবে। তবে আন্তর্জাতিক যাত্রীদের মতো তাদের হোটেল কোয়ারেন্টিনে না থেকে বাধ্যতামূলকভাবে 2 সপ্তাহ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্রাবাসে। এর পুরো খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় ও ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীরা। এখনও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা হচ্ছে।
অনেক বাংলাদেশি শিক্ষার্থী গত 1.5 বছরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও ভিসা পেলেও অস্ট্রেলিয়ার বর্ডার বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকা টিউশন ফি দিয়ে দেশে থেকেই অনলাইনে পড়াশোনা করছে। দ্রুতই অস্ট্রেলিয়ার অন্যান্য অঙ্গরাজ্যেও শিক্ষার্থী আনার প্রস্তাবনা বাস্তবায়িত হওয়ার অপেক্ষায়। অস্ট্রেলিয়ার শিক্ষার্থীর অভাব পূরণে স্টুডেন্ট ভিসা তুলনামূলক সহজ করা হলেও বাংলাদেশ থেকে কি পরিমাণ শিক্ষার্থী সামনের দিনগুলোতে আসতে পারবে তা সম্পূর্ণ নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলির বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যার উপরে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। কাতারে করোনার মধ্যেও থেমে নেই 2022 ফুটবল বিশ্বকাপের নির্মাণ খাতের কর্মযোগ্য। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশটিতে নতুন ভিসায় শ্রমিক নেওয়া। কোম্পানিগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় আটকা পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগী হওয়ার তাগিদ প্রবাসী ব্যবসায়ীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে চলছে 2022 সালের ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। করোনার মধ্যেও থেমে নেই কোনো কিছু, চলছে নানা প্রস্তুতি। একদিকে স্টেডিয়াম নির্মাণ, অন্যদিকে রাস্তাঘাট থেকে শুরু করে সৌন্দর্য বর্ধনে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে কাতার সরকার। তবে এই কর্মযজ্ঞে দেখা দিয়েছে শ্রমিক সংকট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে নতুন শ্রমিকদের ভিসা। নতুন ভিসা বন্ধ থাকা ও ছুটিতে এসে আটকে পড়া শ্রমিকরা ফিরতে না পারায় দেশটির কোম্পানিগুলোতে রয়েছে শ্রমিক সংকট। শ্রমিকের অভাবে কোম্পানি ও দোকানপাট চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের কাছে এবং কাতার দূতাবাসের কাছে আমরা আবেদন করতেছি তাড়াতাড়ি যেই লোকগুলো আটকা আছে ওই লোকগুলো আনার জন্য। যদি না আনে আমাদের ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে। এখানে কাতারে অনেক কাজ হইতেছে, কিন্তু আমাদের শ্রমিকের অনেক অভাব। যারা দেশে যাইয়া কোয়ারেন্টাইনে আটকা পড়ে আছে তাদের যদি একটু সরকার কোনো ব্যবস্থা করে পাঠাইতো তাহলে অনেক ভালো হতো। শ্রমিক সংকট এতটাই প্রকট যে নগদ রিয়াল দিয়েও কাজের লোকের দেখা মিলছে না। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, দোহা, কাতার। সাকিবের জায়গায় অন্য ক্রিকেটার হলে তার ক্যারিয়ার ধ্বংস করে দিত বিসিবির মাফিয়ারা। পরিচয় গোপন করে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলায় ক্রিকেটার এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে সময় সংবাদে। নিয়ম মেনে ম্যাচে টস হলেও কোনো দল আগে ব্যাট করবে কিংবা বোলিং করবে তা আগে থেকে নির্ধারণ হয়ে থাকে। আর এইসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলেই ক্রিকেট ক্যারিয়ার পড়ে যায় ধ্বংসের মুখে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এমনই অনিয়মের শিকার এক ক্রিকেটারের কথা শুনেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সাকিব যা করেছেন তা অমার্জনীয় অপরাধ, কিন্তু তার প্রতিবাদের পরই ফুঁসে উঠেছে অনেকেই। কারণ ঘরোয়া ক্রিকেট যেন অঘোষিত অপরাধের মঞ্চ। ক্যারিয়ার ধ্বংসের ভয়ে মুখ খুলতে চান না কেউই। ঘরোয়া ক্রিকেটের নোংরামির কিছু তথ্য সময় সংবাদকে জানিয়েছেন এক ক্রিকেটার। শর্ত দিয়েছেন পরিচয় গোপনের। এই ক্রিকেটার খেলতে পারতেন দেশের সর্বোচ্চ পর্যায়ে। বোর্ডের পছন্দের ক্লাবকে সুবিধা দিতে অনিয়মের বলি তিনি নিজেও। আপিল করবেন। এখন সাকিব আল হাসানের সেই গার্ডস, সেই ওয়েট আছে বিদায় সাকিব আল হাসান লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলছে। এই ধরনের গার্ডস তো সব প্লেয়ার দেখাতে পারবে না, চাইলে এটা করতে পারবে না, তার লাইফ শেষ করে দেবে। এই সমস্ত স্টেটমেন্ট দেওয়ার পরে আমার সাথে কি হতে পারে আমি জানি না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো 2003 আমি যেটা দেখেছি 2021-এ সেটা আমি আকাশ পাতাল অনেক ডিফারেন্স দেখছি। আগেকার সময় থেকে এখনকার সময়ে বাংলাদেশের ক্লাব ক্রিকেটগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট মাফিয়াদের হাতে চলে গেছে। পিপিএল গভর্নিং কমিটির যে চেয়ারম্যান সে কতটুকু ক্রিকেট রিলেটেড ছিল, এক পাওয়ারফুল সোর্স থেকে কোনো না কোনো এক পাওয়ারফুল বিজনেসম্যান হোক, পলিটিশিয়ান হোক, যে কোনো একটা সোর্স, যে কোনো হ্যান্ড থেকে এসে বিপিএল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হয়েছে। তো হওয়ার পর আপনি এই ধরনের একজন মানুষ থেকে আপনি কী ধরনের ক্রিকেট এক্সপেক্ট করতে পারেন? ক্রিকেটের কী ধরনের ক্রিকেটিং ল্যাঙ্গুয়েজ আপনি এক্সপেক্ট করতে পারেন এই ধরনের মানুষ থেকে? অসংখ্য সিনিয়র ক্রিকেটার আছে, সিনিয়র প্লেয়ার আছে, সেলিব্রিটি প্লেয়ার আছে যাদের পেমেন্ট ক্লাবগুলো ঠিক মতো পরিশোধ করছে না। মাফিয়ারা যেসব ক্লাবগুলো পরিচালনা করছে খুব পাওয়ারফুল লোকজন, তাদের এগেনস্টে কোনো কথা বলতে গেলে আপনার খেলা তো দূরের কথা, আপনার মানে আরও আদার্স অনেকগুলো ক্ষতি হতে পারে। ধরেই নেন যে আমি এই প্লেয়ারটাকে 2 লাখ টাকা দিয়ে খেলাবো, আপনি ওর সাথে 2 লাখ টাকায় কন্ট্রাক্ট করেন, আর না হলে আপনি ওরা নিয়েন না। আপনি কি করবেন? আপনার পাওয়ার আছে, আপনি একটা প্লেয়ারের ফোন দেবেন, এই আমার টিম তুমি খেলিও না ভাই, আমার তো অন্য টিমে কথা হয়েছে, এই কিসের অন্য টিমে কথা হয়েছে, তুমি এই টিমে খেলবা না মানে তুমি আমার চিনো? তাহলে এইভাবে যদি আপনি একটা প্লেয়ার আপনার টিমে নেন, একটা টিম করেন, তখন বাংলাদেশের ক্রিকেটে কি হতে পারে সব কথা তো আসলে আমরা একদম ইন ডিটেইলে বলা দরকার নাই। খুব অল্প সংখ্যক মানুষের কাছে কিন্তু জিম্মি
এবং তাদের উইংসগুলো খুব স্ট্রং। তাদের এই স্ট্রং উইংস থেকে কিন্তু অসহায় প্লেয়াররা কোনো দিক থেকে বেরিয়ে আসতে পারে না। তারপরেও কিন্তু অনেক প্লেয়ার সার্ভাইভ করতেছে, অনেকে স্ট্রাগলিং করে কিন্তু ক্রিকেট তাদেরকে খেলতে হচ্ছে। এরে খুশি রেখে ওরে খুশি রেখে এই অবস্থা ওই অবস্থা করতে যাবেন, খেলতে যাবেন, তখন আপনাকে ওইখানে এমনভাবে আপনাকে ব্যারিকেড দেওয়া হবে, আপনি ওই গন্ডি ভেদ করে দুইটা স্টেপ সামনে যায় আপনি একটা ক্লাব যদি কোয়ালিফাই টিম করেন, দেখা যাচ্ছে যে আপনি থার্ড ডিভিশনে যেতে পারবেন না, সেকেন্ড ডিভিশনে যেতে পারবেন না, ফার্স্ট ডিভিশনে যেতে পারবেন না, প্রিমিয়ার লিগে যেতে পারবেন না। আপনাকে কোনো স্কোপই দেওয়া হবে না, কারণ প্রত্যেকটা জিনিস এখন সেট আপের উপর চলবে। একটা প্লেয়ার আপনি নিলেন, একটা পেস বলার নিলেন, সে প্রথম 2 ম্যাচ খেললো, এই কোনো ভালো পারফর্ম করতে পারেন, উইকেট পেল না, আপনি তারা এমন গালিগালাজ করলেন, তার 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে দিলেন। আরে ভাই, এটা কি ক্রিকেটের মানে ওই হইতে পারে? আমি জানি না যে ওয়ার্ল্ডের অন্য কোনো এইভাবে ক্লাব ক্রিকেটে প্লেয়ারদেরকে ট্রিট করে কিনা বা ক্লাব ক্রিকেটটাকে এইভাবে চালায় কিনা আমার আসলে জানা নাই। সেটা তো তাদের হাতের মোয়া। কারণ ঢাকায় যারা ক্রিকেট খেলে মোস্ট অফ দ্য প্লেয়ার, আমি বলবো যে 95% বা 90% প্লেয়ার আসে ঢাকার বাইরে থেকে, মফস্বল থেকে। তোরা চিন্তা করে এখানে ঢাকায় আসছে, বন জঙ্গল থেকে পোলাপেন আসছে, যেভাবে চালাবো, যেভাবে ট্রিট করবো, সেভাবে চলতে হবে। ওনাদের ভিতরে এই ধরনের একটা মানে স্বেচ্ছাচারী মনোভাব এবং স্বেচ্ছাচারী হুকে আসতে চিন্তা ভাবনা। এসব অনিয়মের শৃঙ্খল ভাঙতে সরাসরি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ চেয়েছেন অসহায় এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শর্ট পিচ ডেলিভারি কোমরে লাগলেও দেয়া হয় এলবিডব্লিউ, আবার নিশ্চিত কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেয়া হয়। প্রভাবশালী ক্লাব আর ক্রিকেট বোর্ডের অসাধু কর্মকর্তাদের ইশারায় এমন নানা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ঘরোয়া লীগ নিয়ে এভাবেই অভিযোগ করেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি। যদিও এত অভিযোগ সত্ত্বেও নিজেদের পক্ষে সাফাই গাইছে আম্পায়ার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত মাকসুম আলম খানের রিপোর্টে। প্রশ্নবাণে জর্জরিত ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং বছরের পর বছর নানা অভিযোগ উঠলেও কর্ণপাত করেনি ক্রিকেট বোর্ড। তবে সাকিব আল হাসানের কাণ্ডের পর সরব সব মহল। 2018-19 আমারই একটা খেলার ইয়েতে পেস বল, শর্ট পিচ বল এই জায়গায় ডিসিশন হচ্ছে এলবিডব্লিউ। ক্লিয়ার কট বিহাইন্ড, স্নিকের শব্দটা সবাই পেল, আম্পায়ার বললো না এটা আউট হয়নি। অ্যাটলিস্ট ওই আম্পায়ার গ্রুপের 90% আম্পায়ারের নাম তাদের কাছে আছে এবং তারা হলফ করে বলতে পারবে যে এই আম্পায়ারগুলি মাঠে নামলে আজকের খেলা হবে না। 2019-20 মৌসুমের 6টি ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে বিসিবির কাছে রিভিউয়ের আবেদন জানিয়েছেন। সে আবেদন কি ধোপে টিকবে? আসলেই কি তদন্ত হয়? শুধুমাত্র ঠিক খেলার জন্য খেলা হয় না, খেলার বাহিরেও আরও কিছু জিনিস আছে। টাকার ইনফ্লুয়েন্স হবে, আপনি এটা দিয়ে করবেন, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্লুয়েন্স তো আছেই। যারা এই চক্রের সাথে জড়িত তাদের সাথে সম্পর্কযুক্ত না হলে বলার কোনো উপায় নাই। আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান যিনি, উনি যদি মনে করেন উনি চাইলে করতে পারেন। তোপের মুখে আম্পায়াররা এবারও আবাহনীর মতো প্রভাবশালী ক্লাবের পক্ষে অনৈতিক সিদ্ধান্ত দেওয়ার একাধিক অভিযোগ আছে আম্পায়ারদের বিরুদ্ধে, কিন্তু এগুলোর নাকি কোনো ভিত্তি খুঁজে পায়নি আম্পায়ার্স অ্যাসোসিয়েশন। এটা একেবারে ভুল কথা, কারণ তৃতীয় বিভাগেরও ফুটেজ প্রতিদিনই আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই ধরনের ঢালাও অপবাদ দেওয়া, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বাকি যে টিমগুলি, সবগুলি টিম কি এলবিডব্লিউ পাইছে? এর মধ্যেও তো কেউ আবাহনীর মতনও হইতে পারে, এইটা কোনো যুক্তির কথা হতে পারে না। ঘরোয়া ক্রিকেটের এই অনিয়মে বলতেই হচ্ছে, গাছের শেকড়েই যদি পোকা থাকে তাহলে ভালো ফলন আশা করাটা তো অমূলক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাকিবের 3 ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে তার ক্লাব মোহামেডান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিসিডিএম। সাকিবের মত, ক্রিকেটারের এমন আচরণের পরও মোহামেডানের চিঠি দেয়াকে অদূরদর্শী বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। এদিকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ হয়েও হইল না শেষ। সাকিব কাণ্ড গেল 2 দিন ধরে ছিল টক অব দ্য টাউন। শনিবার শাস্তি ঘোষণার পর সবাই ধরে নিয়েছিল জবনিকাপাত হয়েছে সব আলোচনার, কিন্তু চমকের এখনো বাকি। আগেই সিসিডিএম জানিয়েছিল 3 ম্যাচের নিষেধাজ্ঞা আর 5 লাখ টাকা জরিমানার শাস্তি মেনে নিয়ে সই করেছেন সাকিব। তবে দলের সেরা তারকার ওপর নিষেধাজ্ঞা মানতে পারেনি তার ক্লাব মোহামেডান। তাই তো শাস্তি মওকুফের জন্য বোর্ড সভাপতি বরাবর চিঠি দিয়েছে সাদা কালো কর্তৃপক্ষ। একেবারেই পরিষ্কার কথা, আমরা মওকুফ চাইছি, টাকা না। ইনকেস যদি সম্ভব নয় সেই ক্ষেত্রে এটাকে যাতে এক্সটেন্ড করা হয়।
বোর্ড প্রেসিডেন্ট বরাবর মডার্ন ক্লাব আগে একটা আবেদন করেছে তাদের শাস্তির মুখ্য ব্যাপার, যেহেতু এটা বোর্ড সভাপতি বরাবর করেছে, সেটা সিজিএম এর কোনো এটা এখতিয়ার নাই, এটা করার কোনো কিছু। মাঠে সাকিবের বেপরোয়া আচরণ হতবাক করেছে সবাইকে। তবে হঠাৎ করে মোহামেডানের শাস্তি মওকুফের আবেদনকে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা দেখছেন ক্লাবের নেতিবাচক কর্মকাণ্ড হিসেবে। নৈতিকতা বিরোধী বলতে চাই না, আমি যদি বলি তাহলে এটা মোহামেডানের জন্য অনেকটা অপরিণত কাজ বলবো, কারণ আপনার ক্রিকেটার কিন্তু সেটি শাস্তিটা মেনে নিয়েছেন, সিগনেচার করেছেন। এটা ক্রিকেটের জন্য দুঃখজনক, কোনো কিছুই গোপন না, আপনিও যেটা দেখেছেন আমিও দেখেছি। জাজমেন্টের জন্য এটা যার যার পার্সোনাল ভিউ, কে কোন অ্যাঙ্গেল থেকে দেখে সেটা। নিজেদের অবস্থান স্পষ্ট করতে সোমবার মতিঝিলের ক্লাব প্রাঙ্গণের সংবাদ সম্মেলন ডেকেছেন সাকিব ও তার ক্লাব মোহামেডান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বিচার চাইলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি। থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ। আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। দ্বিতীয় দফা চীনের উপহার আরো 6 লাখ ডোজ টিকা এখন দেশে কে পাবেন নিশ্চিত নয় এখনো। করোনায় আরো 47 জনের মৃত্যু, সংক্রমণের শীর্ষে সাতক্ষীরা কুড়িগ্রাম। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ে।